সময়টা ছিল বর্ষাকাল, আকাশ গভীর মেঘে ঢাকা, মাঝে মধ্যে ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, আবার সেটা থেমেও যাচ্ছে, তুমুল বাতাস বইছে। তাতে জাঙ্কুক বেশ এক্সাইটেড হয়ে গিয়ে সুগার কাইকে নিয়ে বেরিয়ে পড়ে বৃষ্টি উপভোগ করার জন্য। আসলে জাঙ্কুক কিছুদিন আগে বিদেশ থেকে দেশে ফিরেছে, সাথে করে নিয়ে এসেছে কাইকে, কারণ কাই নিজের একটা বিজনেস চালু করতে চায়। তাই সব কিছু জানার জন্য, শেখার জন্য জাঙ্কুকের কোম্পানিতে ও চাকরি নিয়েছে জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্ট হিসেবে। ওরা দুজন বেশ ভালো বন্ধু, তাই ওরা সবসময় একসাথেই থাকে। সেদিনও ওরা তিনজন বেরিয়েছে ভ্রমণের জন্য। ওরা ঘুরছিল, ঠিক সেই সময় ওরা লক্ষ্য করে একটি মেয়ে রাস্তা পার হতে যাচ্ছিল, কিন্তু অপোজিট পাশ থেকে গাড়ি ঘোড়ার এত হর্ন, কিন্তু মেয়েটি কোনো পাত্তাই দেয় নাই। শান্ত দৃষ্টিতে রাস্তার অপোজিটে তাকিয়ে সে রাস্তা পার হতে যাচ্ছে। তখনই একটা গাড়ি খুব দ্রুত গতিতে এগিয়ে আসে, আর ঠিক রাস্তার অপর প্রান্ত থেকে একটি মেয়ে দৌড়ে এসে সে মেয়েটির উপরে ঝাঁপিয়ে পড়ে এবং মেয়েটিকে নিয়ে রাস্তার কর্নারে এসে পড়ে। কিন্তু তাতে মেয়েটি একটু আহত হয়। আর যে মেয়েটি এতক্ষণ ধরে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল, সে শান্তভাবে ওর দিকে তাকিয়ে থাকে। তখন আর দুটো মেয়ে সেখানে উপস্থিত হয়, আরেকটি ছেলেও। ছেলেটি মেয়েটাকে বিভিন্নভাবে বকাঝকা করছে, কিন্তু যে মেয়েটা রাস্তা পার হতে গেছিল সে মেয়েটা ফ্যাল করে তাকিয়ে আছে। তখন পাশ থেকে একটি মেয়ে গম্ভীর কণ্ঠে বলে, যে হোক থাম, তুই এবার একটু বাড়াবাড়ি করে ফেলছিস, ও বুঝতে পারেনি। ছেলেটা সাথে সাথে চুপ হয়ে যায়। পাশে থাকা আরেকটি মেয়ে অন্য মেয়েটার কাছে আসে, যে কিনা পড়ে আঘাত পেয়েছিল। সে মেয়েটাকে উঠে দাঁড় করায় এবং মেয়েটার হাতে ব্যান্ডেজ করতে শুরু করে। জিমিন, তুই লিসাকে নিয়ে হসপিটালে যা, ওর হাতে অনেকটাই চোট পেয়েছে, অনেকটাই কেটে গেছে দেখতে পাচ্ছি। আমি এদিকটা সামলে নিচ্ছি, তুই যা। তারপর জিমিন আর লিসা সেখান থেকে চলে যায়। এতক্ষণ ধরে জাঙ্কুক দাঁড়িয়ে ওদের বিষয়টাই পর্যবেক্ষণ করছিল। এতক্ষণে কাই আর সুগাও জাঙ্কুকের কাছে চলে এসেছে। জাঙ্কুক একটু দ্রুত গতিতে হেঁটে মেয়েটাকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছিল, কিন্তু তার আগেই এসব কিছু ঘটে গেছে। সুগার কাই এসে ওকে জিজ্ঞেস করলে ও সবটা খুলে বলে। সুগার সামনের দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে ওদেরকে দেখে বলে, আরে এ তো জিমিন আর লিসা, পাশে ছেলেটাকে আর মেয়েটাই বাকি। আর লিসার তো মনে হয় খুব বাজেভাবে হাতে ব্যথা পেয়েছে, ওকে তো এই মুহূর্তে হসপিটাল নেওয়া দরকার। ওরা কোথায় যাচ্ছে? ভাইয়া, তুই ওদেরকে চিনিস? চিনব না কেন, ওরা দুজন আমার কলেজের স্টুডেন্ট। ও আচ্ছা, ওরা দুজন হসপিটালেই যাচ্ছে। জাঙ্কুকের সঙ্গে তো কথা বলেই যাচ্ছে, অন্যদিকে কাই তো হাঁ করে লিসার দিকে তাকিয়ে আছে। কায়ের বিশ্বাসই হচ্ছে না যে এখনকার যুগে এমন মানুষ হয় যে অন্যের জীবন বাঁচাতে নিজের জীবন এভাবে ঝুঁকির মুখে ঠেলে দেয়। কাই বলতে গেলে এক প্রকার লিসার প্রেমে পড়ে গেছে, বলতে পারো লাভ এট ফার্স্ট সাইট। কাই হাঁ করে তাকিয়ে আছে। অন্যদিকে জাঙ্কুক আর সুগা এসব নিয়ে কথা বলছিল। তখন ওরা লক্ষ্য করে যে যেই মেয়েটি রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল সে এখনও ফ্যাল করে ওদের দিকে তাকিয়ে আছে। তখন অন্য মেয়েটি এসে মেয়েটির সামনে বসে। মেয়েটি মুখে মাস্ক পরা, মেয়ের ব্রাউন চোখ দেখে জাঙ্কুক যেন মেয়েটির প্রেমে পড়ে যায়। এক দৃষ্টিতে মেয়েটির চোখের দিকে তাকিয়ে আছে। মেয়েটি তখন অন্য মেয়েটিকে হাতের ইশারায় বলে, ইটস ওকে, কিছু হয়নি, সব ঠিক আছে। এই বলে মাস্ক পরা মেয়েটি উঠে দাঁড়ায় আর অন্য মেয়েটিকে উঠে দাঁড়াতে সাহায্য করে এবং ছেলেটিকে উদ্দেশ্য করে বলে, ওকে সই সালামত ওর বাসায় পৌঁছে দিয়ায়। তারপর ছেলেটি মাথা নাড়িয়ে সেখান থেকে ওই মেয়েটিকে নিয়ে চলে যায় আর মাস্ক পরা মেয়েটি সেখানেই দাঁড়িয়ে থাকে। এতক্ষণে তোমরা বুঝতেই পেরেছো যে যে মেয়েটি অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল সে ছিল ওয়াইন, আর ওয়াইনকে বাঁচাতে গিয়ে লিসা হাতে চোট পায়, যে কারণে জিমিন লিসাকে নিয়ে হসপিটালে চলে যায়। এবার সেই মাস্ক পরা মেয়েটি পিছনে ঘুরে তাকাতেই দেখে যে একটি লোক সেখানে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, কারণ সেই লোকটি একটু আগে ওয়াইনকে গাড়ি চাপা দিতে উদ্যত হয়েছিল। কিন্তু লিসা এসে ওয়াইনকে নিয়ে রাস্তার এক পাশে সরে যাওয়াতে লোকটি নিজের গাড়ি কন্ট্রোল করতে না পেরে গিয়ে ল্যাম্পপোস্টের সাথে বাড়ি মেরে দেয়, যে কারণে সে রেগে মেগে ওদের দিকেই এগিয়ে আসে। এই মেয়ে, তোমার সাথে ওই মেয়েগুলো কোথায়? ওদেরকে নিয়ে আসো এক্ষুনি, ওদের
খবর আছে। ওদের কারণে আমার এত বড় দামি গাড়িটা অবস্থা কি হয়েছে দেখেছো? ল্যাম্পপোস্টের সাথে বাড়ি খেয়ে আমার গাড়ির সামনেটা কেমন ভেঙে গেছে। এখন আমার এটা ক্ষতিপূরণ কে দিবে? ওদেরকে এক্ষুনি নিয়ে আসো, আমার গাড়ির ক্ষতিপূরণ দিতে বলো। মাস্ক পরা মেয়েটা কিছুই বলে না, সবাই সেখান থেকে চলে গেছে। কিন্তু মাস্ক পরা মেয়েটা শান্ত দৃষ্টিতে একবার ওদের যাওয়ার দিকে তাকিয়ে আবার লোকটার দিকে তাকিয়ে বলে, এক্সকিউজ মি, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আপনি কি বলছেন আপনি ভেবে বলছেন তো? একটু আগে আপনি প্রায় একজনকে খুন করতে চলেছিলেন। আপনি বলতে পারেন অ্যাটেম্পট টু মার্ডার কেস আপনার গলায় ঝুলতো। আপনি এখন আবার ওদের কাছে কম্পেনসেশনের জন্য এসেছেন? ওরা তো কোনো কিছুই করেনি, ওরা তো জাস্ট রাস্তা পার হতে চাচ্ছিল। আপনি তো ওদেরকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করছিলেন। তাহলে আপনার সাথে কি হওয়া দরকার? আপনি কিভাবে ওদেরকে কম্পেনসেট করতেন? এই মেয়ে, একদম পটর পটর করতে আসবেন না। তোমাদের মতো মেয়েদেরকে আমার জানা আছে, বড়লোকের গাড়ি দেখলে বড়লোকের গাড়ির সামনে হুমড়ি খেয়ে পড়ো, আর পরবর্তীতে মোটা অঙ্কের টাকা আদায় করার জন্য সেটার অ্যামাউন্ট দাবি করে বসে থাকো। আমি কি কিছু বুঝি না? আর তুমি এখন হয়তো কোনোভাবে বুঝতে পেরে গেছো যে আমি কোনো ভেজাল করতে পারি, টাকা না দিতে পারি, তাই আর কি ওদেরকে আগ থাকতে সরিয়ে দিয়েছো, তাই না? আমি ভালোই বুঝতে পারছি। ওদেরকে নিয়ে আসো, আর তা না হলে তুমি এই গাড়ির ক্ষতিপূরণ দেবে। তে কিছুই বলে না, শান্ত দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে আছে। লোকটি অনবরত চেঁচামেচি করেই যাচ্ছে আর গাড়ির ক্ষতিপূরণ হিসাবে মোটা অঙ্কের টাকা দাবি করছে। তা দেখে জাঙ্কুক রেগে যায়। যে না এগিয়ে আসতে যাবে তার আগে সুগার হাত ধরে থামিয়ে দিয়ে চোখের ইশারায় বলে যে ঘটনাটা সম্পূর্ণটা দেখতে, তারপরে সেখানে যেতে। জাঙ্কুকও সুগার কথা মতো সেখানে দাঁড়িয়ে সবটা পর্যবেক্ষণ করতে শুরু করে। এবার তে শান্ত দৃষ্টিতে ওই লোকটার দিকে তাকিয়ে বলে, তো আপনি চান যে আমরা আপনার গাড়ির ক্ষতিপূরণ করি, রাইট? ঠিক আছে, তার আগে আমার কিছু হাতের কাজ বাকি আছে, আমি সেই কাজটা করে নিই, তারপরে আপনার গাড়ির কম্পেনসেশন আমি দিয়ে দিচ্ছি। একথা শুনে গাড়ির ড্রাইভার বেশ খুশি হয়ে যায়। তা দেখে জাংকুকের এবার ভীষণ রাগ হচ্ছে। এমএ বলছে কি ওই লোকটাকে টাকা দিবে যেখানে কিনা ওই লোকটা একটু আগে তাদেরকেই আঘাত করেছে। এইসব ভেবে জাংকুক দাঁত মুখ খিচে আবার এগোতে চায়, কিন্তু সুগা এবারও ওর হাত ধরে ওকে আটকে দেয়। কিন্তু ওই মেয়েটার চোখের ভাষা জাংকুক কিছুতেই পড়তে পারছে না। একদম শান্ত দৃষ্টি, না আছে কোনো ভয়, না আছে কোনো ভাবভঙ্গি। জাংকুক বুঝতে পারছে না মেয়েটা কি করতে চাইছে। ঠিক সেই সময় মেয়েটা একটা বাঁকা হাসি দিয়ে একটা গাড়ির কাছে যায়। তা দেখে জাংকুকের চোখ বড় বড় হয়ে যায়। লোকটাও বেশ অবাক হয় যে মেয়েটা কি করতে চাইছে। এবার মাস্ক পরা মেয়েটা সেই গাড়ির ডিকি খুলে একটা হকি স্টিক বের করে এনে গাড়ির ড্রাইভারের সামনে দাঁড়ায়। ড্রাইভার এবার হকচকিয়ে যায়। এবার ড্রাইভারের ভয় করতে শুরু করে, কিন্তু মেয়েটা ড্রাইভারের দিকে তাকিয়ে একটু মৃদু হেসে বলে, আপনার কম্পেনসেশন চাই তাই না? ঠিক আছে, আমি আপনার গাড়ির ক্ষতিপূরণ করে দিচ্ছি, কিন্তু তার আগে আমার কিছু হাতের কাজ আছে, আমি সেগুলো সারিয়ে নিই, ঠিক আছে? তারপর আপনার টাকা আপনাকে সম্পূর্ণভাবে আমি পেড করে দেবো। এই বলে মেয়েটা ঘুরে সেই ড্রাইভারের ড্রাইভ করা গাড়িটার কাছে চলে যায় এবং আপাতমস্তক গাড়িটাকে ভালো করে পর্যবেক্ষণ করে, ঘুরে ঘুরে দেখে। তারপর কিছু না বলে হকি স্টিক দিয়ে গাড়ির গ্লাসে আঘাত করতে থাকে। সাথে সাথে গাড়ির গ্লাসগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তা এসব দেখে তো ড্রাইভার পুরোই হতবাক। ড্রাইভার যে না ওকে আটকাতে যাবে তার আগেই ও রাগী দৃষ্টিতে ড্রাইভারের দিকে তাকায়। মেয়েটার চাহনি দেখে ড্রাইভার ভয়ে থরথর করে কাঁপছে। যখন মাস্ক পরা মেয়েটার গাড়ির সম্পূর্ণ জানালা ভাঙা শেষ হয় তখন সে ড্রাইভারের সামনে এসে একটা ব্ল্যাক কার্ড ধরিয়ে দিয়ে বলে, এই নিন আপনার গাড়ির কম্পেনসেশন, আপনার সম্পূর্ণ গাড়ি আপনি রিপেয়ার করে নেবেন। এখানে এত টাকা আছে, আপনি চাইলে একটা গাড়ি কিনে নিতে পারেন। যাই হোক, এ বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি গাড়ি সারানোর জন্য টাকা চেয়েছিলেন আর আমরা আপনার টাকাটা দিয়ে দিলাম। আর কি বলেছিলেন যে আপনাদের মতো বড় লোক দেখলে গাড়ির উপরে হুমড়ে পড়ে, যাতে
মোটা অঙ্কের টাকা আদায় করা যায়, কিন্তু আমার এই কার্ডে যে পরিমাণের টাকা আছে আশা করি আপনার গাড়ি ঠিক করেও আরও কিছু টাকা বেঁচে যাবে। আর চাইলে আপনি একটা নতুন গাড়ি কিনে নেবেন, তারপর নয়তো সেই বাকি যে টাকাটা বাঁচবে সেটা দিয়ে আপনি গরিব দুঃখীদেরকে বিলিয়ে দিন, আর তা না হলে সেটা আপনি রেখে দিন, কারণ আমার তো মনে হয় সবচেয়ে বড় ভিখারি আপনি নিজেই। এবার গাড়ির ড্রাইভারটা লজ্জায় মাথা নিচু করে ফেলে। সে মাস্ক পরা মেয়েটি আর এক মুহূর্ত দাঁড়ায় না, সেখান থেকে উঠে নিজের গাড়ির কাছে যায় এবং গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যায়। তার মানে তুই সে মাস্ক পরা মেয়েকে খোঁজার জন্য এই ভার্সিটিতে এসেছিস? তুমি ঠিক ধরেছো সুগা ভাইয়া, আসলে আমি প্রথম দেখায় লিসাকে পছন্দ করে ফেলেছি আর জাঙ্কুক সেই মাস্ক পরা মেয়েটাকে। কিন্তু আমরা তো জানতে পারি, তুমি নিজেই বলেছিলে যে জিমিন আর লিসা তোমার এই ভার্সিটির স্টুডেন্ট, তো আমি শিওর ছিলাম না যে মাস্ক পরা মেয়েটা তোমার ভার্সিটির স্টুডেন্ট কিনা, তাই ওর সম্পর্কে জানার জন্য আর কি আমরা তোমার ভার্সিটির টিচার হয়ে আসি। আর জাঙ্কুকও এ কারণে ওর মানে তোমার বাবার বিজনেসটা জয়েন করতে চেয়েও হঠাৎ করে মানে ভার্সিটিতে জয়েন হয়েছে এ কারণেই। তা আমাকে এই বিষয়টা আগে বললে কি হতো, আমি নিজেই তোদেরকে হেল্প করতাম। আসলে সুগা ভাই এখানে কায়ের কোনো দোষ নেই, সম্পূর্ণটা আমার প্ল্যান ছিল। কাই তোমাকে জানাতে চেয়েছিল কিন্তু আমি ওকে জানাতে দিইনি, কারণ আমি একটু শাই ফিল করছিলাম আর আমি চেয়েছিলাম আমি সবটা তোমাদের পরে জানাতে, আগে ওই মেয়েটাকে খুঁজে বের করতে, কিন্তু পরবর্তীতে সে এত কিছু হয়ে গেল। আর যাই হোক, আমি ওই মেয়েটাকে এতদিন ধরে পাগলের মতো খুঁজেছি। তুমি একবার বলেছিলে যে লিসা আর জিমিন তোমার ভার্সিটির স্টুডেন্ট, তো তাই আর কি আমরা প্ল্যান করে এই ভার্সিটিতে এসেছি। আমরা জানতাম যেহেতু লিসা আর জিমিন এখানে আছে তাহলে ওই মেয়েটাকেও আমরা এখানে পাবো, তাই কিন্তু পরবর্তীতে আমি ওই মেয়েটাকে কোথাও খুঁজে পাইনি, সে মাস্ক পরা মেয়েটাকে আমি খুঁজে চলেছি। তা তোমার সেই মাস্ক পরা মেয়েটাকে কি এখন তুমি খুঁজে পেয়েছো? আমার মনে হয় আমি সে মাস্ক পরা মেয়েটাকে খুঁজে পেয়েছি, কিন্তু আমি শিওর না, তাই আমার তোমার হেল্প লাগবে। তুমি সত্যি করে বলো তো সেদিন লিসা, জিমিন আর রায়ান জেহপের সাথে কি সেই মেয়েটা পেয়েছিল? তোমার কি মনে হয়? আমি শিওর জানি না, তাই তো আমি তোমাকে জিজ্ঞেস করছি। তবে আজকে আমি যা দেখেছি তাতে আমার মনে হয় যে সেই মেয়ে, কারণ সেদিন আমি সেই মেয়ের চেহারাটা দেখতে পাইনি, মেয়েটা মাস্ক পরা ছিল, কিন্তু সেই মেয়ের শান্ত দৃষ্টি আর চাহনি আমি কখনোই বলতে পারবো না। আর যেটা আজকে আমি তের মধ্যে দেখেছি, তের এই শান্ত দৃষ্টি আমার একদম কাবু করে ছেড়েছে। আমি 100% শিওর যে ওই মেয়েটাই তে, তাই আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলো না ওই মেয়েটা কি তেই ছিল? হ্যাঁ জাঙ্কুক, সেদিনকার সে মাস্ক পরা মেয়েটা তেই ছিল, ওকে আমি চিনতে একটু ভুল করিনি। পরের দিন যখন আমি ভার্সিটিতে এসেছিলাম তখনও ওকে আমি মাস্ক পরা অবস্থাতে দেখেছি। পরে জানতে পেরেছি ক্লাস নিতে সময় যে ওর নাকি ঠান্ডা লেগেছিল, তাই ও মাস্ক পরেছিল, আর যে কারণে হয়তো তুমি ওর ফেসটা দেখতে পারোনি বলে এতদিন এভাবে ঘুরঘুর করেছো। আমাকে বললে আরো আগেই ওকে খুঁজে পেয়ে যেতে, তোমার এই কষ্ট করে ভার্সিটিতে ক্লাস করানো লাগতো না, আর ওর কাছাকাছি যাওয়ার জন্য এত এক্সকিউজও বানানো লাগতো না, গর্ধব একটা। সুগার কথায় জাঙ্কুক এবার বেশ লজ্জা পায়। অন্যদিকে কাইতম মাথা চুলকে ডানে বামে তাকাচ্ছে, সে এই অদ্ভুত পরিস্থিতি থেকে কিভাবে বাঁচবে সে চিন্তা করছে, তাই সে তার বইপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে লাইব্রেরির জন্য বেরিয়ে যায়। তা দেখে জাঙ্কুক আর সুগা অট্টহাসিতে ফেটে পড়ে। তে আর জিমিন ক্লাসরুমে বসে আছে, কিন্তু লিসাকে সেখানে দেখতে না পেয়ে তে জিমিনকে বলে, জিমিন, লিসা কোথায়? ওকে দেখছি না কেন? আরে তুই নিজেই ভুলে গেলি, তুই না কালকে লিসাকে কয়েকটা বই ইস্যু করতে বলেছিলি, সেজন্যই তো লাইব্রেরিতে গেছে, এখনো আসেনি। ও আচ্ছা, ও আসলে বলিস আমার সাথে কমন রুমে দেখা করতে, আমি সেখানেই আছি। ঠিক আছে, আমি বলে দেব। আর হ্যাঁ, আমি এখন আমার হাবির সাথে দেখা করতে যাচ্ছি, তো আমাকে ফোন করে ডিস্টার্ব করবি না। আর লিসাকে তোর কাছে পাঠিয়ে দেওয়ার পর লিসাকেও বলে দিবি যাতে আমাকে ডিস্টার্ব না করে, ঠিক আছে? ও আচ্ছা হাবি, আচ্ছা ঠিক আছে, লিসা আসলে আমি ওকে বলে দেব। আগে তুই ওকে আমার কাছে পাঠাস। আচ্ছা, ও আসলে আমি ওকে তোর কাছে পাঠিয়ে দেব। তারপর তে জিমিনকে বাই বলে সেখান থেকে চলে যায়।
লিসা লাইব্রেরিতে কিছু বই খুঁজছিল। বই খুঁজতে খুঁজতে ও একদম শেষের সারিতে চলে যায় এবং একটি সেলফে ও বই পেয়েও যায়। যেটা ওকে ইস্যু করতে বলছে। লিসা বইটা নিতে গেলেই ও বুঝতে পারে যে ওর আশেপাশে কেউ আছে, তাই লিসা বইটা না নিয়ে পিছন ঘুরে তাকায়। তাকিয়ে দেখে যে ওর পিছনেই কাই দাঁড়িয়ে আছে। অন্য একটা বই নিয়ে খুলে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে। তা দেখে লিসার ঠোঁটে একটা বাঁকা হাসি খেলে যায়। লিসা আস্তে করে নিজের হাতে থাকা বইগুলো ফেলে দেয় এবং কায়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। কাই এতক্ষণ লিসাকে খেয়াল করেনি, কিন্তু হঠাৎ করে লিসাকে দেখে ও কেমন যেন নার্ভাস হয়ে যায়। কিন্তু লিসাকে এভাবে মাটিতে বসে থাকতে দেখে আর ওর হাতের বইগুলো মাটিতে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি ও লিসার কাছে গিয়ে বলে, আর ওকে, তো তুমি এখানে এভাবে বসে আছো কেন? স্যার, আপনি কি বোকা? দেখতে পাচ্ছেন না আমি পড়ে গেছি, তাই আমার বইগুলো মাটিতে আর আমিও মাটিতে। একটু হেল্প করবেন? কোথায় আপনি তুতিয়ে তুতিয়ে কথা বলছেন? আপনি কি ঠিকমতো কথা বলতে পারেন না? আপনি তো ক্লাসে ঠিকই কথা বলেন, কিন্তু আমাকে দেখলে এমন করেন। আমার ব্যথা লেগেছে। কোথায় আমাকে ধরে একটু উঠাবেন, সাহায্য করবেন? তা না আপনি আমাকে দেখে নার্ভাস হয়ে যাচ্ছেন। কি সমস্যা কি আপনার? লিসার কথায় কাই একটু অস্বস্তির মধ্যে পড়ে যায়। কায়ের বেশ লজ্জা করছে, কিন্তু সে লিসার সামনে ধরা পড়তে চায় না, তাই সে স্বাভাবিকভাবে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আগে দাঁড়ানোর চেষ্টা করো, আমি তোমাকে হেল্প করছি, তোমার হাতটা দাও। কায়ের বেশ নার্ভাস ফিল হচ্ছিল, তারপরও কাই নিজেকে শান্ত রেখে লিসার সামনে নিজের হাতটা এগিয়ে দেয়। লিসা কায়ের হাত ধরে ওঠার চেষ্টা করে। আসলে লিসা তো নাটক করছিল, লিসা তো পড়েও যায়নি আর ব্যথাও পায়নি, কিন্তু এই সুযোগটাকে সে হাতছাড়া করবে, তাই লিসা কায়ের হাত ধরে এবং ওঠার চেষ্টা করে। এভাবে নাটক করতে করতে হঠাৎ করে লিসা উঠে দাঁড়ায় এবং কায়েরকে হাত দিয়ে আলতো করে ধাক্কা দেয়, যার কারণে কাই পিঠ গিয়ে ঠেকে বুক সেলফের সাথে আর লিসা ওর বুকের উপরে। কাই তো প্রথমে মনে করেছে এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, তাই কাই একটু সরানোর চেষ্টা করে লিসাকে, কিন্তু লিসা সেদিকে পাত্তা না দিয়ে সাথে সাথে কায়ের ঠোঁটে ঠোঁট ডোবায়। সরি স্যার, আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আপনার লিপস দুটো না দেখতে বেশ টেস্টি, তাই একটু টেস্ট করতে চেয়েছিলাম। আসলে আমার না সকাল থেকে খুব আইসক্রিমের ক্রেভিং হচ্ছিল, আর আপনার ঠোঁট দুটো দেখে আমার সেটাই আইসক্রিম মনে হলো, তাই আর কি আমি সেটা টেস্ট করে ফেলেছি। কিছু মনে করবেন না, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আসি। টাটা, বাই বাই। লিসা একথা বললেই নিজের বইগুলো মাটি থেকে তুলে নেয় এবং লাইব্রেরি থেকে দৌড়ে বেরিয়ে যায়। অন্যদিকে কাই তো এখনও পাথরে নেই সেখানে দাঁড়িয়ে আছে। ও যেন লড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেছে। আর এই সব কিছু ঘটেছে লাইব্রেরির একদম শেষ মাথায়, যেখানে কিনা সিসিটিভি ক্যামেরার ফুটেজও দেখা যায় না। ওখানে কি হচ্ছে কেউই বলতে পারবে না। ওরা তো ওদের মতো ঠিকই কাজ চালিয়ে নিয়েছে। কাই কিছু আর ভাবতে পারছে না। সে অন্যমনস্ক হয়ে নিজেও লাইব্রেরি থেকে বেরিয়ে আসে। অনেকক্ষণ ধরে কমন রুমে বসে আছে। এবার বিরক্ত হয়ে আর সেখানে বসে থাকতে পারছে না। সে আর লিসার জন্য অপেক্ষা করবে না, এবার লাইব্রেরির দিকে যাবে লিসাকে খোঁজার জন্য। তাই সে উঠে কমন রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে হেঁটেই যাচ্ছিল। তখনই কেউ একজন থেকে হ্যাঁচকা টানে একটি অন্ধকার রুমে নিয়ে আসে, যে রুমটা একদম নিরিবিলি। কেউ সেদিকটায় তেমন একটা আসে না। ওই রুমে ঠিকমতো ক্লাসও হয় না, সবসময় বন্ধ হয়ে পড়ে থাকে। প্রথমে মনে করেছে যে কোনো বখাটে ছেলে বোধহয় ওর সাথে অসভ্যতামও করার চেষ্টা করছে, কিন্তু যখন তেল নাকে সেই ব্যক্তিটি পারফিউমের ঘ্রাণ আসে, সাথে সাথে শান্ত হয়ে যায়। ব্যক্তিটি থেকে পিছন দিক থেকে চেপে ধরে আছে। আস্তে করে বলে, কে? হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? ব্যক্তিটি কিছুই বলছে না। ব্যক্তিটিকে দেখতে পারছে না, কারণ তের মুখটা দেয়ালের দিকে ফেরানো ছিল আর তাকে পিছন দিক থেকে চেপে ধরে রেখেছিল। ব্যক্তিটির পুরুষালী বুক তার পিঠের সাথে বারবার বাড়ি খাচ্ছে। ভালোই বুঝতে পারছে যে ব্যক্তিটির নিঃশ্বাস অতিরিক্ত দ্রুত বেগে চলছে। তার শ্বাস প্রশ্বাস তের ঘাড়ের উপর পড়ছে। একটু বাঁকা হেসে বলে, জান, আমি জানি এটা তুমি।
তুমি যদি এখন আমার সাথে কথা না বলো আর আমার সাথে এভাবেই দুষ্টুমি করো, পরবর্তীতে আমি তোমার সামনাসামনি হলে আমি কিন্তু তোমাকে কষিয়ে চুমু খাবো। পরে আমাকে কিন্তু তুমি দোষ দিতে পারবে না। তের এমন কথায় ব্যক্তিটি তের দুটো হাত আরও শক্ত করে চেপে ধরে। তাতে তে একটু ব্যথা পায়। তে বুঝতে পারে ব্যক্তিটি কোনো কারণে রেগে গেছে। তার পর মুহূর্তেই ব্যক্তিটি তের গলায় নাক ঘষতে শুরু করে এবং তার গলার মধ্যে অনেক জোরে একটা কামড় দেয়, যে কারণে তে আর্তনাদ করে ওঠে। ব্যক্তিটি কোনো প্রতিক্রিয়া দেখায় না। তার ঘাড়ে কামড় দেওয়া শেষ হলেই ব্যক্তিটি থেকে একটি বেঞ্চের উপরে ধাক্কা মারে এবং সেই রুম থেকে বেরিয়ে যায়। ও প্রফেসর, আপনি কি জেলাস? আমি তো কথাটা আপনাকেই বলেছি। আপনি যদি অন্য কাউকে মনে করে জেলাস ফিল করেন তাতে আমার কিছু করার নেই। তবে আই লাইক ইট, ইউ আর সো অ্যামেজিং অ্যান্ড রোমান্টিক, নট ব্যাড। এই বলেই তে হাসতে হাসতে নিজের গলায় হাতটা নিয়ে রাখে, যেখানে কিনা সেই ব্যক্তিটি কামড় দিয়েছে, এবং পরবর্তীতে নিজের স্কার্ফটা ভালো মতো গলায় জড়িয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে আসে এবং লাইব্রেরিতে যায়। লাইব্রেরিতে গিয়ে পুরো লাইব্রেরিতে লিসাকে খোঁজে, কিন্তু সেখানে তাকে খুঁজতে না পেয়ে তে ক্লাসরুমে যায়। গিয়ে দেখে যে লিসা সেখানে অন্যমনস্ক হয়ে বসে আছে আর জিমিন পাশ থেকে ওকে ডেকেই চলেছে, কিন্তু লিসা কিছুই বলছে না, কেমন জানি ঘোরের মধ্যে আছে। তাই তে লিসার সামনে গিয়ে টেবিলে জোরে আওয়াজ করে। তাতে লিসাও নিজের কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে। ওহ তে, এভাবে কেউ কাউকে ভয় দেখায়? আমার মনে হচ্ছিল আমার এই পিণ্ডটা আমার বুক থেকে এখনই বেরিয়ে আসবে গলা দিয়ে। তা আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন যে আপনাকে সে কখন থেকে জিমিন ডেকেই চলেছে, কিন্তু আপনার তো কোনো হুঁশই নেই? আপনি কোন কল্পনার জগতে হারিয়ে গেছেন, আমরা কি জানতে পারি? হ্যাঁ, তে একদম ঠিকই বলেছে। তা লিসা, তুই কোথায় হারিয়ে গেছিলিস আমাদেরকে একটু বল। আমি তো হারিয়ে গেছি প্রফেসরের মধ্যে। প্রফেসর? কোন প্রফেসর? কোন প্রফেসর আবার? আমার ক্রাশ কাই প্রফেসরের মধ্যে। এই বলে লিসা ব্লাশ করতে শুরু করে। তা দেখে তে আর জিমিন একে অপরের মুখ চাওয়াচাই করছে। পরে লিসাকে চেপে ধরার পর লিসা সব সত্যি কথা বলে দেয় যে ও লাইব্রেরিতে ঠিক কী কী করেছে আর কী কারণে ও এখন তের কাছে যায়নি, আর তের বইগুলো যে ইস্যু করানো হয়নি সম্পূর্ণটা লিসা খুলে বলে। তা শুনে ওরা তো হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলেছে যে লিসা এমন বোল্ড একটা কাজ করে বসবে। তাই ঠিক তখনই জিমিনের লক্ষ্য করে যে তে যে স্কার্ফটা তার হাতে বেঁধে রেখেছিল সেটা এখন ওর গলায় শক্ত করে বেঁধে আছে। তা দেখে জিমিনের একটু সন্দেহ হয়, কিন্তু তেকে বুঝতে না দিয়ে ও তের কাছে গিয়ে তের গলা থেকে একটানে স্কার্ফটা খুলে ফেলে। তে, তোর গলায় এটা কিসের দাগ? হ্যাঁ তে, এটা কিসের দাগ? দেখে তো মনে হচ্ছে লাভ বাইট। তে একটু বাঁকা হেসে ওদেরকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ ঠিকই ধরেছিস, এটা লাভ বাইট। আমার উঠবে আমাকে গিফট করেছে। তে, আমরা তো জানি তোর বয়ফ্রেন্ডই নেই, তাহলে তোর উঠবে আসলো কোথা থেকে? সেটা তোদের না জানলেও চলবে, সময় হলে তোরা সবটা জানতে পারবি। এখন আমার মাথা খাস না, আমি গেলাম। আরে তে, কোথায় যাচ্ছিস সেটা তো বলে যা। আমার উর্বির সাথে দেখা করতে। এ বলেই তে হাসতে হাসতে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। জাংকুক নিজের কেবিনে ফিরে আসে এবং নিজের চেয়ারে গিয়ে বসে পড়ে। জাংকুক রাগে ফুঁসছে, ওর কপালের রগ দাঁড়িয়ে গেছে রাগে। জাংকুক নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে টেবিলে থাকা সমস্ত জিনিস ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। ঠিক সেই সময় কেবিনে রোজ প্রবেশ করে। রোজ এসব দেখে একটু অবাক হয়। আসলে রোজ জাংকুককে পছন্দ করে, কিন্তু জাংকুক ওকে পাত্তাই দেয় না। তাই রোজ আজকে জাংকুকের সাথে সরাসরি কথা বলবে বলে এসেছে, আর এসে এই সমস্ত কিছু দেখে আশ্চর্য হয়ে যায়। মিস্টার জিয়ন, আর ইউ ওকে? কি মিস রোজ, আপনি এখানে? আর আপনি আমার কেবিনে প্রবেশ করার আগে নক করেননি কেন? অ্যাকচুয়ালি মিস্টার জিয়ন, আমি তো নক করে প্রবেশ করতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আপনার এখান থেকে কিছু ভাঙার আওয়াজ পেলাম, তাই আর কি নিজে টেনশনে পড়ে গেছিলাম। আর নিজেকে সামলাতে না পেরে বিনা নক করে আর কি আপনার কেবিনে ঢুকে গেছি। কিছু
ওকে মিস রোজ, আপনি কিসের জন্য এসেছেন সেটা বলুন, আর বলে এখান থেকে বিদায় হন, আমার অনেক কাজ আছে। মিস্টার জিয়ন, আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি অনেক রুড, ইটস সো হার্ড। আপনি কেন বুঝতে চাইছেন না আমি আপনাকে কতটা ভালোবাসি? সেজন্যই তো আমি আজকে আপনাকে সামনাসামনি বলতে এসেছি। আচ্ছা, আপনি কি আমাকে বুঝতে পারেন না? না আপনি বোঝার চেষ্টা করেন না যে আমি আপনাকে ভালোবাসি? আজকে আপনার আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে, তা না হলে আমি এখান থেকে যাচ্ছি না। রোজের কথায় জাংকুকের ভ্রুজোড়া কুঁচকে যায়, কিন্তু অন্যদিকে কেউ একজন শান্ত দৃষ্টিতে ওদের দিকেই তাকিয়ে আছে। রোজের পিছনে দাঁড়িয়ে সে তার শান্ত দৃষ্টি তাদের উপরেই প্রয়োগ করছে। তার শান্ত দৃষ্টি দেখে বোঝা যাচ্ছে সে কতটা পরিমাণ রেগে আছে। হ্যাঁ, তে সেখানে উপস্থিত আছে। তে ক্লাসরুম থেকে বেরিয়ে যেই না জাংকুকের কেবিনে প্রবেশ করতে যাবে, তখন দেখে যে রোজ সেখানে দাঁড়িয়ে আছে। তাই তে আর কেবিনে প্রবেশ করে না, কারণ রোজ হচ্ছে একজন ভার্সিটির প্রফেসর, আর একজন প্রফেসর অন্য প্রফেসরের কাছে প্রয়োজন থাকতেই পারে। তাই তে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, কিন্তু যখন তের কানে ভালোবাসি কথাটি প্রবেশ হয়, সাথে সাথে তে সাধারণ দৃষ্টি শান্ত শীতল বরফের ন্যায় হয়ে যায়। এতে বোঝা যাচ্ছে তে কতটা রেগে আছে। তে আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। সে কেবিনে প্রবেশ করে এবং সজোরে দরজা লাগিয়ে দেয়, যে কারণে রোজ আটকে ওঠে। তার পিছনে এরকম বিকট আওয়াজ হওয়াতে আসলে রোজ কেবিনে প্রবেশ করার পর দরজাটা লাগাতে ভুলে যায়। দরজাটা খোলাই ছিল, যে কারণে তে সম্পূর্ণ কথাই ওদের শোনে এবং তে ভিতরে ঢুকে দরজা লাগানোতে জাংকুকও এবার হকচকিয়ে যায়। জাংকুকের তের চোখের দিকে তাকিয়ে এবার ভয়ই করছে, কারণ তের চোখ একদম শান্ত, ঠিক বরফের ন্যায়। তা দেখে জাংকুক বুঝতে পারে যে তে ভীষণ রেগে আছে। তে কোনো কথা না বলে সোজা জাংকুকের কোলে এসে বসে পড়ে। তুমি কি করছো? আর তুমি এত জোরে দরজা লাগিয়েছো কেন? আর তুমি জাংকুক স্যারের কোলে দিয়ে এইভাবে বসে পড়েছো কেন? তোমার সাহস তো কম না মেয়ে, তুমি এখনই এখান থেকে ওঠো, তা না হলে থাপড়ে তোমার গাল আমি লাল করে দেবো। রোজের কথায় তে শান্ত দৃষ্টিতে রোজের দিকে তাকায়। ওর চোখে মুখে কোনো প্রতিক্রিয়াই নেই, যেটা জাংকুক ভালোই বুঝতে পারছে যে তে রেগে আছে। জাংকুক তো এমনিতেই তে এরকম আচরণে ফ্রিজ হয়ে গেছে, তার উপর তে এসে তার কোলে বসেছে। জাংকুক তো যেন লড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেছে। সে এখন একটা পাথরের মূর্তির মতো বসে আছে। অন্যদিকে রোজ তো প্যানিক করছে, সে চাইছে থেকে ওখান থেকে সরাতে। জাংকুকের কাছে এসে যেই না ওর হাত ধরতে যাবে, তার আগে জাংকুক রোজের হাত ধরে ফেলে, আর ঠিক সেই সময় তে সজোরে একটা থাপ্পড় মারে রোজের গালে, জাংকুকের কোলে বসে থেকেই। তে এখনো শান্তভাবেই রোজের দিকে তাকিয়ে আছে। জাংকুক এবার একটু ঘাবড়ে যায় এবং সাথে সাথে রোজের হাত ছেড়ে দেয়, কিন্তু রোজ তো এদিক দিয়ে চোখের পানি ঝরিয়েই যাচ্ছে আর প্যানিক করছে, কিন্তু তের মুখে কোনো প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে না। তে তারপর শান্ত গলায় বলল, মিস রোজ রাইট, আপনার সাহস কি করে হয় আমার ফিয়ন্সের দিকে নজর দেওয়ার? আপনি টিচার হিসাবে এসেছেন স্টুডেন্টকে গাইড করতে, অন্য কারো ফিয়ন্সের দিকে নজর দিতেন না। আপনার সাহস কি করে হয় আমার শখের পুরুষকে আই লাভ ইউ বলার? আপনাকে তো শুধু আমি থাপ্পড় মেরেছি, আপনার জিভ যে আমি টেনে ছিঁড়ে ফেলিনি। আপনার কপাল ভালো। আর আপনি কি বলেছেন আমাকে সাসপেন্ড করাবেন? অল দ্য বেস্ট, গিয়ে ট্রাই করুন। এই ভার্সিটির প্রিন্সিপাল হচ্ছে
আমার ভগ্নিপতি, তো বি কেয়ারফুল। দেখবেন আমাকে সাসপেন্ড করতে গিয়ে আপনি না নিজের চাকরি থেকে হাত ধুয়ে বসেন। আর দ্বিতীয়বার আপনাকে জানি আমি জীবনের সাথে না দেখি, জীবনের আশেপাশেও যদি আমি আপনাকে দেখি আপনার কি অবস্থা করব আমি নিজেও জানি না। আজকে তো শুধু থাপ্পড় মেরেছি, পরে হয়তো আপনার জীবনও আমি নিয়ে নিতে পারি। ফিয়ান্সে মানেটা আপনি এখনো বুঝতে পারছেন না? ঠিক আছে, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই বলেই তে জাংকুকের দিকে তাকায়, যে কিনা এখনো তের দিকে হতবাক হয়ে তাকিয়ে আছে। তে এসব কি বলছে জাংকুক কিছুই বুঝতে পারছে না। তে একবার রোজের দিকে আবার জাংকুকের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয় এবং কোনো কথা না বলে সাথে সাথে জাংকুকের ঠোঁট জোড়া দখল করে নেয় এবং জাংকুককে কিস করতে শুরু করে। প্যাশনেটলি জাংকুককে কিস করছে। জাংকুক তো হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে, ও কিস ব্যাকও করছে না, কিছুই করছে না। তখনই তে রেগে গিয়ে জাংকুকের ঠোঁটে জোরে কামড় দিয়ে দেয়। সাথে সাথে জাংকুক নিজের হুঁশে ফিরে আসে এবং তের সাথে তাল মিলাতে শুরু করে। তা দেখে রোজ তো রাগে ফেটে যাচ্ছে, ও কিছুই বলছে না। জাংকুককে তে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় এবং আস্তে করে ওর কেবিন থেকে বেরিয়ে যায়।